রংপুরের বদরগঞ্জে অজ্ঞাত নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে ও মাদারীপুরে দুই গৃহবধূকে কুপিয়ে হত্যা। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় রোগী মৃত্যুর ঘটনায় একজন গ্রেফতার। সিন্ডিকেটের নৈরাজ্যে 4.5 মাসের ব্যবধানে 2 রোগীর মৃত্যুর অভিযোগ। ঠেলাঠেলি লাগবে, অটো ভাড়া করে রোগীর এই অবস্থায়, অসুস্থ অবস্থায় সামনে নিয়ে উঠাইছি। চট্টগ্রামে 75 ভাগেরও বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, বিশেষ নিরাপত্তা পরিকল্পনা ইসির। চাঁদপুরে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচার। যশোরে বেহাল মহাসড়কের জনভোগান্তি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সংস্কারের নামে সরকারি বরাদ্দ লুটপাটের অভিযোগ। রাস্তাঘাট ভেঙে চলে গেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইকেতে পড়ে কারো হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে। এই সংস্কারের নামে যেন টাকা পয়সা, সরকারের রাজস্ব খাতের টাকাগুলো ঘরে লুট না হয়। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলাম। রংপুর, কুড়িগ্রাম ও মাদারীপুরে 3 নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর খোলাহাটি চৌত্রের মোড় এলাকা থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাস্তার পাশে সন্দেহজনক একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে বস্তাটি উদ্ধার করে সেখানে আনুমানিক 35 বছর বয়সী এক নারীর মরদেহ দেখতে পান তারা। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তীতে সিআইডি টিমকে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর মরদেহটি রাস্তার পাশে ফেলে রাখা হয়। এছাড়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গণিরচর গ্রাম থেকে শহীদা বেগম নামের এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাত 8টার দিকে চাল ধুতে টিউবওয়েল পাড়ে যায় শহীদা। এই সময় ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে দুর্বৃত্তরা। পরে গলা কেটে হত্যা করা হয় শহীদাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ভোরে মাদারীপুরের শিবচরে আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকা থেকে উদ্ধার হয় রোকেয়া বেগমের মরদেহ। পুলিশ জানায়, রাতে স্বামী জন্মান্ধ আবুল মৃধা এবং 2 সন্তান সহ একই ঘরে ঘুমিয়েছিলেন রোকেয়া। ভোরের দিকে পরিবারের সদস্যদের চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। এ সময় রোকেয়াকে জবাই করে হত্যার কথা স্বীকার করে স্বামী আবুল মৃধা। পরবর্তীতে তাকে আটকও করা হয়। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শরীয়তপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স 2 দফা আটকে রাখার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা 1 ঘন্টারও বেশি সময় অ্যাম্বুলেন্সটি আটকে রাখায় রোগীকে হাসপাতালে নিতে দেরি হয়। এতে মৃত্যুর কোলে ঢলে পড়েন 70 রোগী। এই ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ 6 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। মাত্র 4.5 মাসের ব্যবধানে আবারও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্যে ঝরে গেল একটি প্রাণ। সিন্ডিকেটের বাইরে থেকে ভাড়া নেয় শরীয়তপুর সদরে 2 দফা আটকে দেয়া হয় মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্সটি। এতে সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় পথে মৃত্যুর মুখে ঢলে পড়েন 70 জমশেদ ঝালি। গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জমশেদ। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। 6,500 টাকা চুক্তিতে হাসপাতাল চত্বর থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন স্বজনরা। তাদের অভিযোগ, অ্যাম্বুলেন্সে রোগী তোলার পর বাড়তি ভাড়া দাবি করে চক্রের সদস্যরা। উপায় না পেয়ে অন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন স্বজনরা। এতেই ক্ষিপ্ত হয় সিন্ডিকেটের সদস্যরা। গাড়ি তো উড়াইলাম, এমন যাইবো না, এই যাবো না ঠেলাঠেলি লাগতেছে। তারপরে আমার ভাই আসলো, দেশে গাড়ি লয়ে আইসে, আমি কল দিছি, ভাই আইসে অনেক তো উড়াইতে দিব না। এই লেগে আমরা অটো ভাড়া করে রোগীর এই অবস্থায়, অসুস্থ অবস্থায় সামনে নিয়ে উঠাইছি। গাড়ি তারা সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়ার পর আমি গাড়িটা বামে চাপাইছি। বামে চাপানোর পরে 3-4 জন আমার ডান পাশ দিয়ে আইসা আমার গাড়ির চাবি নিয়ে গেছে। চাবি নিয়ে তারা মনে করেন যে আমার সাথে খুব ধস্তাধস্তি করছে।
এর আগে গত বছরের আগস্টে সিন্ডিকেট চক্রের বাধার মুখে 40 মিনিট সড়কে অ্যাম্বুলেন্স আটকে থাকায় মৃত্যু হয় এক নবজাতকের। এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। যদি এই কাজ করে থাকে তার যে বিচার হয় আইনতভাবে সেই বিচারই আমরা করে দিতে হবে, সোজা কথা। অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, যদিও আমি স্বাস্থ্য বিভাগের প্রধান, কিন্তু ওই এদের বাড়ার বা এদের নীতি নির্ধারণ বা কোনো আইনি প্রক্রিয়ার পদক্ষেপ নেওয়ার কোনো নীতি আইন নেই আমাদের আন্ডারে। এছাড়া অভিযুক্তদের ডেকে নিয়ে মুচলেকে আদায় করেছেন জেলা প্রশাসক। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা পুলিশ। একজনকে পার্টিকুলার ব্যক্তির বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে পুরো প্রসেসটাকে যদি আনতে হয় তাহলে সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ, বিআরটিএ, জেলা প্রশাসন সবাইকে একসাথে নিয়ে আমাদের কাজটা করতে হবে। রোগীরা যদি মনে করে যে আমি কম টাকা এটা পাচ্ছি, সে তো অ্যাপিল করতেই পারে, লিখিত রাখলাম, এবং সেটা যদি ব্যত্যয় ঘটায় তখন তো আমরা দেখবো, অন্য জিনিসগুলো আমরা দেখবো। বারবার এমন ঘটনায় বিপাকে সেবা প্রার্থীরা। সিন্ডিকেট ভেঙে ভাড়া নির্ধারণ করে দেওয়ার দাবি স্থানীয়দের। এস.এম. শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও রাজবাড়ীর পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেলের 4 আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর উপর হয় দুর্ঘটনা। নিহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সামাউন ও আব্দুর রহমান। পুলিশ জানায় মোটরসাইকেলে 2 যুবক ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে 2 আরোহী আহত হন। অন্যদিকে রাজবাড়ীর পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। বুধবার রাত 10টায় সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এরপরই ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ জানায় নিহত মিরাজ ও সজীব আজিজ সর্দার বাসস্ট্যান্ড থেকে ফিরছিল। এ সময় পেছনে থাকা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়, অপরজনকে আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাঘের শুরুতেই আবারও বেড়েছে শীতের তীব্রতা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 7.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা, হিম বাতাস ও কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ভোগান্তিতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রের দেখা মিললেও তাতে নেই তেমন উত্তাপ। বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের ভিড়। আক্রান্তের বেশিরভাগই শিশু ও বয়স্ক। এবারে নির্বাচনে চট্টগ্রামে মোট ভোট কেন্দ্রের 75 ভাগেরও বেশি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সংঘাত সহিংসতায় উত্তপ্ত রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী এই 3 সংসদীয় এলাকা রেড জোনের আওতাভুক্ত। অতি ঝুঁকিপূর্ণ সব কেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন। 24-এর 5 আগস্টের পর থেকে সংঘাতে উত্তপ্ত চট্টগ্রামের রাউজান। 1.5 বছরে খুন হয়েছে 18 জন। রাঙ্গুনিয়া ও হাটহাজারীতেও ঘটেছে একাধিক ঘটনা। সাম্প্রতিক এসব সহিংসতা আর ভৌগোলিক অবস্থান বিবেচনায় আসন্ন নির্বাচনে এই 3 সংসদীয় এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সবকটি কেন্দ্র ঘিরে থাকছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। আমরা তো জানবো আগে থেকে যে কারা কারা এরকম ঘটনা ঘটাতে চায়, তাদের জন্য বিপদ আছে, এবং এমনিতে নির্বাচন কমিশন থেকে তো তাদের ব্যাপারে কিছু ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বাট পাশাপাশি আমরাও যদি প্রয়োজন হয় সেখানে যত পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়, যত পরিমাণ জনবল এনগেজ করতে হয় আমরা করব, কিন্তু কাউকে ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার কোনো সুযোগ আমরা দেব না। এই 3টি সহ চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র 1965টি। পুলিশের হিসাবে এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 655টি এবং ঝুঁকিপূর্ণ প্রায় 836টি কেন্দ্র। আমাদের কাছে আসলে প্রত্যেকটি আসনই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রত্যেকটি আসনই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ব্যক্তির ভোটই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে নিরাপত্তার সংজ্ঞা যেখানে যেখানে আছে সেগুলোকে আমরা আমাদের মতো করে সাজাতে চেষ্টা করছি। নেভি, কোস্টগার্ড, বিজিবি, র্যাব এবং পুলিশ বাহিনী সহ আমরা সেখানে একটা নিরাপত্তার চাদর আমরা তৈরি করার চেষ্টা করছি। ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি ফোর্স মোতায়েনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আমাদের পুলিশের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্স, এই বিভিন্নভাবে আমাদের কেন্দ্রভিত্তিক যে সিকিউরিটি এগুলো মাঠে থাকবে এবং নির্বাচনী যে দণ্ড
1 থেকে 1.5 বছর, 1 বছর, 7 বছর, এগুলা তাদের জন্য ধার্য হয়ে যাবে। চট্টগ্রামে 16 আসনে এবার মোট ভোট কক্ষ 12,595টি, ভোটার সংখ্যা 66,82,517 জন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশ জুড়ে বাজছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল। আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ থাকলেও চাঁদপুরে নানা কৌশলে গণসংযোগ করছেন কয়েকজন প্রার্থী। তাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এরই মধ্যে বিতর্কে জড়িয়েছেন কয়েকজন এমপিওভুক্ত শিক্ষক। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে 4 শিক্ষককে অর্থদণ্ডও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে জামায়াত নেতাদের দাবি, প্রচারণায় অংশ নেয়া শিক্ষকদের গণতান্ত্রিক অধিকার। ইসির নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু হয়নি, তবুও চাঁদপুরে প্রকাশ্যে পথসভা করছে বিভিন্ন দলের প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চলছে লিফলেট বিতরণ। দিনের আলোয় আচরণবিধিকে তোয়াক্কা না করে চলছেন চাঁদপুরের জামাত ও বিএনপির কিছু প্রার্থী। শুধু এখানেই নয়, তাদের প্রচারণায় মাঠে নামার অভিযোগ উঠেছে এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধেও। সরকারি কর্মকর্তা বা এমপিভুক্ত শিক্ষকরা কোন অবস্থাতেই কোনো প্রচারণা করা সম্ভব না, কারণ এটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ওনারা তো ন্যাচারালি নির্বাচন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করে, সেই ক্ষেত্রে যদি ওনারা কারণ প্রার্থীর পক্ষে নির্বাচন প্রচারণা অংশগ্রহণ করে, তাহলে তাদের নির্বাচনটা মানুষের গ্রহণ করাটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাহরাস্তিতে জামাতপন্থী 3 জন ও বিএনপিপন্থী 1 জন শিক্ষককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে যেন তারা প্রচারণায় অংশ না নেন সে বিষয়ে দেয়া হয় কড়া নির্দেশ। তবে প্রচারণায় অংশ নিতে না দেয়ায় শিক্ষকদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ জামায়াত নেতার। এখানে একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক যেখানে এমপি নির্বাচন করতে পারতেছেন, কিন্তু একইভাবে ওই এমপির পক্ষে আরেকজন এমপিভুক্ত শিক্ষক প্রচারণা অংশগ্রহণ করতে পারবে না, এই ধরনের যেই একটা বৈরিতা মানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এটা আসলে সুস্পষ্ট একটা আইনের লঙ্ঘন। আচরণবিধি আমরা পড়েছি, আইনের কোনো ধারায় কোনো জায়গায় এমন কোনো কথা বলা নেই যে এমপিভুক্ত শিক্ষকরা নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন না। অথচ দেখা যাচ্ছে কোনো জায়গায় প্রশাসনের পক্ষ থেকে বাধা প্রদান করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর বিষয়টি সুরাহার জন্য চিঠি পাঠিয়েছে জামাত নেতারা। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সুবিধাভোগীদের নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই বিধিনিষেধ রাখা হয়েছে। সুস্পষ্ট বিধিতে লেখা আছে সরকারের সুবিধাভোগী কেউ নির্বাচনী প্রচার, এই শব্দটা আপনাকে বুঝতে হবে, নির্বাচনী প্রচার কার্যে অংশগ্রহণ করতে পারবে না। এই বিষয়টা যদি কেউ ব্যত্যয় করে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এমপিওভুক্ত শিক্ষকরা প্রচারণায় অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রদানের আহ্বান প্রার্থীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। যশোর শহরের প্রাণ কেন্দ্র দিয়ে যাওয়া মনিহাট থেকে পালবাড়ি পর্যন্ত যশোর খুলনা মহাসড়ক এখন যেন এক মৃত্যু ফাঁদ। বারবার সংস্কার করেও মিলছে না স্থায়ী কোনো সমাধান। গর্ত আর খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা আর ভোগান্তি পোহাচ্ছেন হাজারো মানুষ। অভিযোগ উঠেছে সংস্কারের নামে চলছে দুর্নীতি ও অর্থ লুটপাট। যশোর খুলনা মহাসড়কের 4.44 কিলোমিটার দীর্ঘ পালবাড়ি থেকে মনিহার পর্যন্ত অংশটি শহরের পশ্চিম পূর্ব প্রান্তকে যুক্ত করেছে এক সুতায়। এই পথ দিয়েই প্রতিদিন চলাচল করে দেশের প্রায় বেশিরভাগ রুটের যানবাহন। স্থানীয়রাও শহর ও আশপাশের এলাকায় যাতায়াতে নির্ভর করে এই সড়কের ওপর। কিন্তু ব্যস্ত এই সড়কটি এখন আতঙ্কের নাম। বড় বড় গর্ত, খানাখন্দ আর ভাঙাচোরা পিচঢালা রাস্তায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। শীত, গ্রীষ্মে ধুলাবালি আর বর্ষায় কাদায় পরিণত হয় পুরো সড়কটি। রাস্তাঘাট ভেঙে চুরে গেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারোর পা ভাঙছে, কারোর হাত ভাঙতেছে। রানিং রিক্সার থেকে অনেকে পড়ে যাচ্ছে, ইজি বাইকেতে পড়ে কারোর হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে। লোকাল বাস গাড়িটা পাল্টে গেছে, একজন তো না বাসায় অবস্থা। গাড়ির শ্যাপ ট্যাপ ভাঙ্গি, গিয়ার বক্স খুলি পড়ে গেছে, রাস্তার কারণে এইসব কারণ হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বছরই সংস্কারের নামে চলে হরিলুট। মাস না যেতে আবার ভেঙে পড়ে রাস্তা। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগ। গাড়ি এদিক ওদিক করলে প্যাসেঞ্জারও টালমাটাল হয়ে যায়। খুবই কষ্ট হয় ভাঙা থেকে চলতে। মনে করেন স্বাস্থ্যের অনেক ঝুঁকি আর গাড়ির অনেক ক্ষতি। আমরা চাই
যে সংস্কারের জায়গায় সংস্কারই হোক, এই সংস্কারের নামে যেন টাকা পয়সা সরকারি রাজস্ব খাতের টাকাগুলো হরিণ লুট না হয়। প্রতিনিয়তই মনে করেন এই মাস অন্তর এরা সংস্কার করতেছে, আবার সেই গর্ত। আবারও এই মহাসড়কে সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। ইতিমধ্যে এটার মেরামত সংস্কারের কাজ শুরু হয়েছে। এটার ঠিকাদারকে সময়সীমা দেওয়া হয়েছে আগস্ট পর্যন্ত, কিন্তু আমরা আশা করতে পারি যে খুব দ্রুতই 2-2.5 মাসের মধ্যে হয়তো আমরা এটা খুব সুন্দরভাবেই আমাদের জনগণকে উপহার দিতে পারবো। স্থানীয়রা বলছে দিন দিন সড়কটি হয়ে উঠেছে প্রাণঘাতী, তাই সংস্কারের নামে লুটপাট নয়, টেকসই স্থায়ী সমাধান চায় তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে রংপুরে চলছে বিভাগীয় কৃষক সম্মেলন। নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করেছে কৃষক ঐক্য ফাউন্ডেশন। কৃষকরা বলছেন সার, বীজ, তেল, কীটনাশক সরকারি মূল্যে পাওয়া যাচ্ছে না, উৎপাদিত পণ্য বিক্রিতে মিলছে না ন্যায্য দামও। বড় ধরনের সিন্ডিকেট কৃষক এবং কৃষিকে ধ্বংস করছে। আয়োজকরা জানান কৃষি বাঁচাতে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বিকেল 5টা পর্যন্ত চলবে সম্মেলন। জেলা পর্যায় থেকে আসা কৃষকরা বক্তব্য রাখছেন। দিনাজপুর অঞ্চলে আমন ধান কাটা ও মাড়াই প্রায় শেষ পর্যায়ে। কৃষকরা বলছেন মৌসুমের শেষ দিকে বৃষ্টি বেশি হওয়ায় এবার মোটা জাতের ধানের ফলন আশানুরূপ হয়েছে, তবে দাম নিয়ে সন্তুষ্ট নন চাষিরা। অন্যদিকে সুগন্ধি জাতের চিনিগুড়া ধানের ফলনে বিপর্যয় হলেও এই ধান কেজিতে 25 থেকে 30 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। কৃষি নির্ভর দিনাজপুরে দিন দিন বাড়ছে চিকন ধানের আবাদ। চাহিদার কারণে দাম বেশি হওয়ায় সুগন্ধি জাতের এই ধান চাষে ঝুঁকছেন কৃষক। জেলায় এবার উপসি জাতের ধান চাষ হয়েছে 2,48,630 হেক্টর জমিতে, তবে অতিরিক্ত বৃষ্টির কারণে আশানুরূপ ফলন হয়নি। ফলন কম হলেও এই ধানের দাম চড়া। ধান ওঠার সাথে সাথেই দাম বেড়েছে কেজিতে 20 থেকে 25 টাকা, বাড়ছে প্রতিনিয়তই। জানুয়ারির প্রথম সপ্তাহে প্রতি কেজি চিনিগুড়া চাল বিক্রি হয়েছে 135 থেকে 140 টাকা দরে, আতপ বিক্রি হয়েছে 120 থেকে 125 টাকা কেজি। তাই আবাদ ভালো না হলেও দাম নিয়ে খুশি কৃষক। দিনাজপুরের 13 থানার মধ্যে সব জায়গায় এই চালের যে উৎপাদন ব্যাপক আকারে উৎপাদন হয়ে থাকে। ঝড় বাতাসে পড়ে গেছে, পড়ে যাওয়াতে একটু ফলন তো কম হবে ফলন তো 15-16 মণ হিসাবে, এই হিসাবে দাম হলে আমাদের পোষাবে। এই ধানের যে খরচা, সরকার যদি দাম না দেয় তাহলে তো আমাদের লস এসে যাবে। অন্যদিকে মোটা ধান চাষ থেকে সরে আসছেন চাষিরা। চলতি আমন মৌসুমে জেলার মাত্র 990 হেক্টর জমিতে মোটা জাতের ধান আবাদ হয়েছে, আর হাইব্রিড চাষ হয়েছে 11,240 হেক্টর জমিতে। অল্প জমিতে চাষ হলেও মৌসুমের শেষ দিকে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় মোটা ধানের বাম্পার ফলন হয়েছে, তবে দাম নিয়ে সন্তুষ্ট নন কৃষক। সারের দাম বেশি, হ্যাঁ, ধানের দাম হচ্ছে কম। মনে করছে 25,000-26,000 টাকা বিঘা খরচা, গৃহস্থ পোষায় না এই বাজারে। মনে করেন যদি সরকার দামটা একটু না দেয় তাহলে একটু না কৃষকেরা বাঁচে। বাজার যদি কম থাকে তাহলে তো আমাদের অবস্থা খারাপ, খরচার টাকায় আসবে না যদি কম মানে বাজার কম হয়। সরকারি ক্রয় মূল্যের চেয়ে প্রতি কেজি চাল 4 থেকে 5 টাকা কমে বাজারে বিক্রি হচ্ছে। সরকার মোটা সিদ্ধ চাল ক্রয় করছে প্রতি কেজি 50 টাকায়, আর বাজারে গুটি স্বর্ণা, সুমন স্বর্ণা সহ সব ধরনের মোটা ধান বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকা কেজিতে। এই চিনিগুড়ার চাল আমরা বেচলাম 100 টাকা কেজি, আজকে 120 টাকা কেজি বেচতেছি আমরা। পূর্ণা নাই বলে, স্টকে চাল নাই, তার জন্য দামটা বেশি পূর্ণ চালের। আর নতুন চালের দামটাও বেশি হবে ভাই, বর্তমানে বাজারে কম আছে পরিণামে, আর ওগুলা চাহিদা বেশি। আর গুটি স্বর্ণা এগুলা চাহিদা কম, এই জন্য সরবরাহ বেশি, দামটাও কম। চলতি মৌসুমে জেলায় 2,60,860 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। সব মিলিয়ে আবাদ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা ছিল প্রতি হেক্টর জমিতে 3.35, আমার লক্ষ্যমাত্রার চেয়ে কিন্তু বেশি আমরা ফলন পেয়েছি, 3.5 টন পার হেক্টরে, এবং এটা চাউলে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।